হাই, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কোথায় গিয়েছিলাম বলছি, একটু অপেক্ষা করুন। সকালবেলা গুলিস্তান থেকে আমরা একটা উবার নিয়ে চলে যাই, আমি আর আমার খালাতো বোন। আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং পানাম সিটিতে। এখানে যে লোকশিল্প জাদুঘর এবং জামদানি পল্লীগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে। বিগত এক সপ্তাহ যাবতই আমরা প্ল্যান করছিলাম, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। তো ওই দিন যখন আমরা গিয়েছিলাম, যেহেতু আমরা দুইজন গিয়েছি এবং আমরা কোনো কিছুই চিনি না, একটু হ্যারাসমেন্টের মধ্যে দিয়েই গিয়েছি আমরা প্রথমত বাইরের সব কিছু দেখে দেখে চলে যাচ্ছিলাম। এগুলোর ভিতরে ঢুকতে যে এক্সট্রা টিকিট লাগে আমরা জানতাম না। তো আমরা প্রথম দিকে জাদুঘর এবং জমিদার বাড়ির সাইড দিয়ে ছবি টবি তুলে পিছনের জামদানি পল্লীতে চলে গিয়েছি। ওখান থেকে আশেপাশে আরও ঘর সাজানোর ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো ছিল এগুলো সুন্দর মতো আমরা দেখেছি এবং শাড়ির দোকানেই প্রায় আমরা 2 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। এখান থেকে আমরা জামদানি 3 পিস কিনি এবং জামদানি বানানোর যে ঐতিহ্যবাহী যে যন্ত্রগুলো আছে, কারিগররা যুগের পর যুগ যেগুলো থেকে করে আসে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এখান থেকে আমরা বেশ কম দামে কিছু কাঠের তৈরি মালা, কানের দুল, হিজাব পিন এগুলো কিনি। যেহেতু এগুলো সব কিছুই ওনাদের নিজেদের হাতে তৈরি, তাই দাম খুবই কম ছিল। তারপর আমার খালাতো বোন ওর বাসার জন্য কিছু জিনিসপত্র কেনে, ডেকোরেশনের দরজার সামনে রাখার জন্য, এবং কিছু ডায়েরি, কলম এগুলো কিনে আমি আবার ওকে একটু বেছে দিচ্ছিলাম। এখানে টেপা পুতুল থেকে শুরু করে পিতলের গহনা অনেক কিছুই ছিল। তো ওখান থেকে বের হয়ে আমরা আবার উল্টা জাদুঘরের দিকে ফিরে আসি। জাদুঘরে ঢুকতেই প্রথমে ছিল জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য। এরপর আমরা ভিতরে গিয়েছিলাম, এখানে লেখা ছিল ওয়েলকাম এবং নকশিকাঁথার কিছু ডিজাইন ছিল, জয়নুল আবেদিনের আঁকা ছবি ছিল। এখানে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্যবাহী জামদানি শিল্প সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে বিভিন্ন জিনিসপত্র ছিল আগের আমলের রাজা বাদশাদের ব্যবহৃত, তারা ঘর সাজানোর জন্য যেসব ব্যবহার করতো সেগুলো এখানে ছিল। শুধুমাত্র জাদুঘর নিয়েই আলাদা একটা ভিডিও বানানো যাবে, তো আমি এখানে খুব অল্প কিছু জিনিস আপনাদের সামনে অ্যাড করে দিয়েছি। এরপর জাদুঘরে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু জমিদার বাড়িতে ঢোকা যায় এটা আসলে আমাদের জানা ছিল না। আমরা ভেবেছিলাম এটা রেস্ট্রিক্টেড। তো আমরা পাশ দিয়ে চলে যাওয়ার সময় দেখলাম যে ওখানে আবার 100 টাকা করে টিকিট লাগে। এই জন্য জাদুঘর থেকে দ্রুত বের হয়েই আমরা জমিদার বাড়ির দিকে যাই। এখানে একটা ঢেকি, মাছ ধরার খাঁচা, কোচ, লাঙ্গল এগুলো ছিল আগের আমলের কৃষক বাড়িতে যেগুলো থাকে আর কি। তো জমিদার বাড়িতে ঢুকে এই যে জায়গাটা দেখুন, এখানে কিন্তু এই সবাই যে হাত ধরে ঘুরে ঘুরে ভিডিও করে। যদি শাড়ি পরে যান আপনারা, সেক্ষেত্রে ছবিগুলো খুবই ভালো আসবে, আর ভিডিও বানাতে পারবেন। আর ভিতরের দিকে ঘরগুলো এত ছোট ছোট পাখির খোপের মতো ছিল। তো আমি আরও ভাবছিলাম যে এখানে রাজা বাদশারা কীভাবে থাকতো। তো আমরা এখানে অবশ্য বেশিক্ষণ ছিলাম না, খুব দ্রুতই দেখে দেখে বের হয়ে গিয়েছি। এখানে তাদের ব্যবহৃত পালঙ্কের অবশিষ্টাংশ এবং যেসব জিনিস সাজিয়ে রাখতো এগুলো ছিল। ওখান থেকে বের হয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আবার আমরা ইজি বাইক নিয়ে চলে যাই পানাম সিটিতে। যেহেতু আমাদের ভুলের কারণে আমাদের একটু ভোগান্তি হয়েছে। পানাম সিটিতে এসে দেখি এখানেও টিকিট সংগ্রহ করতে হবে। সো পার পারসন 20 টাকা করে আমরা 2টা টিকিট নিয়ে ভিতরে ঢুকি। মাত্রই আমরা ঢুকেছি এবং তখনই হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা প্রথম দিকের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ঝুম বৃষ্টি হচ্ছে, আমরা এটাকে উপভোগ করেছি। তবে বৃষ্টি থামার সাথে সাথে আমরা আবার বেরিয়ে গিয়েছি, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। এখান থেকে ঘুরে টুরে আমরা একদম শেষ মাথা পর্যন্ত যাই। পানাম সিটির একটা বৈশিষ্ট্য হলো যে আপনি এখানে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন। আপনারা যদি ছবি তোলার উদ্দেশ্য নিয়ে আসেন, তবে আমি সাজেস্ট করব অবশ্যই শাড়ি পরে আসবেন বা এমন ড্রেস পরে আসবেন যাতে করে আপনারা ঘুরলে সুন্দর দেখায় এবং সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন। না হলে কিন্তু পরে আফসোস করবেন। তো পিছন দিকে বের হওয়ার পথ ছিল না, আমরা আবার উল্টে সামনের দিকে আসি। এখান থেকে বের হয়ে আমরা খুব বেশি দেরি না করে আবার বাসে উঠে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে।